নমস্কার। এর আগের ভিডিওতে স্বপ্নতাতের অষ্টম পর্ব শুরু করেছিলাম। অষ্টম পর্বের খানিকটা অংশ পড়েছিলাম। অষ্টম পর্বের বাকি অংশটুকু এই ভিডিওতে পাঠ করব। আগের অংশে উৎসবতী এবং কবি অনন্ত দুজনে মিলে সংস্কৃতি ভবনে একটি ছায়াছবি অর্থাৎ সিনেমা দেখতে ঢুকেছিল। তারপর সেই সিনেমার ভালো মন্দ নিয়ে অন্য অনেক মানুষের মতো তাদের মধ্যেও একটু আলাপ আলোচনা হয়েছিল। তারপর ওরা উভয়কে তার আগেই চাঁদ বণিকের পালা এবং এই বইটি চাঁদ বণিকের পালা বইটি উৎসবতী বই নয়, ক্যাসেট, চাঁদ বণিকের পালার ক্যাসেটটি উৎসবতী কিনে অনন্তকে গিফট করলো এবং অনন্ত সাগর পাড়ের হাওয়ায় হাওয়ায় এই যে রবীন্দ্রসঙ্গীত স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের সেইটি কিনে উৎসবতীকে উপহারস্বরূপ দিল। এরকম সব ঘটনাবলী, ছোট ছোট ঘটনাবলী এবং সিনেমায় কে কেমন অভিনয় করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেবশ্রী রায় কে কেমন অভিনয় করেছেন সেই নিয়েও নিজেদের মধ্যে মত বিনিময় হলো। পরের অংশটুকু পড়ব, তাহলে এখনই অষ্টম পর্বটা সম্পূর্ণ শেষ হবে। কবি একটি শুদ্ধ সত্তা, কবি একটি শুদ্ধ শিল্প। ভালো মানুষ, নিখাদ মানুষ হতে হবে সবার আগে, তবে কবিতা। ভালো কবিতা, চির কবিতা লিখতে পারেন আত্মমনে শুদ্ধ কবি। ঈর্ষজাত কাম প্রেরণা নির্গানেতে অবদমিত করেই কবি অহম পাবে। বাস্তবতা নীতির সঙ্গে সুখভোগের নীতির দ্বন্দ্বে কল্পসুখই শিল্প হবে। এসব কিছু কথামালা হাঁটতে হাঁটতে মনের তারে লিখে ফেলল অনন্ত রায়। উৎসবতী সেসব ভাবনা জানতে পারল বিশ্বকবি রবীন্দ্রনাথ ভিয়েনাতে ফ্রয়েড সঙ্গে দেখা করেছেন কত সালে। ভেবে নিল উৎসবতীকে জানিয়ে দিল সেই ভাবনা গত শতকের ২৬ সালে অক্টোবরের ২৫ তারিখ আবেগপূর্ণ অন্ধ বিবেক কেন এমন ভাবনা জোটায়। মেঘ উঠছে আকাশ জুড়ে, মেঘ উঠছে ওদের মনে, হাঁটছে ওরা বিজয় তোরণ, দিক পশ্চিম হাঁটছে ওরা। জিটি রোডটা পেরিয়ে গেল, সবুজ আলো যেতে বলল, ঢুকলো গিয়ে দত্ত সেন্টার। খুঁজে খুঁজে উৎসবতী বের করলো অরবিন্দ কাকুর দোকান, বইয়ের দোকান। এত চেনা তবু কেন ভুল হয়ে যায়। ঋক সাম বেদ এসে গেছে অর্ডার মাফিক, সঙ্গে আছে ওদের টিকা ভাষ্য গ্রন্থ, সব মিলিয়ে 1000 যুক্ত 130। উৎসবতী চেক লিখল 1000 টাকার, বাকিটা ধরাট। বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে। কোথায় যাবে, ছাতা তো নেই। বই দোকানে ঢুকে বসলো, বই দেখছে উঠে বসে অনন্ত রায়। উৎসবতী তুলে নিল লিখনে কি ঘটে বইটা, অমিয়ভূষণ মজুমদারের বিখ্যাত বই। দাম মেটালো, অনন্তকে হাতে দিল, বলল রাখো তোমাকে দিলাম। অনন্ত রায় বলে ফেলল কিনলে কেন, পড়া আছে। এসব হলো বুকের বাঁধন, গন্ধ পরশ যেন আমার। উৎসবতী জবাব দিল। বৃষ্টি থামে, ওরা বেরোয়, ওরা হাঁটে।
এক পংক্তি তাড়া করে অনন্তকে। আমাদের অভিজ্ঞতা নষ্ট হয় অন্ধকারে, তারপর পাণ্ডুলিপি গড়ি। হঠাৎ কথা বলল কবি, জাসমিন কি পড়েছো তুমি? উৎসবতী, না তো, কে লিখেছেন? অশোক রুদ্র, অর্থনীতির মানুষ তিনি। একটি গ্রন্থ, উপন্যাস তার, ঠাঁই পেয়েছেন বাংলা ভাষার উপন্যাসের ইতিহাসে। দেব তোমাকে, আমার কাছে দুটো আছে, ঠিকানা দেও, আমেরিকায় পাঠিয়ে দেব গ্রন্থ ডাকে। উৎসবতী বলছে, আর কি দেখা হবে না কো তোমার আমার? অনন্ত, বাঁচলে হবে, বিদায় দিতে যাব ভেবেছি দমদমেতে। আচ্ছা, না হয় তখনই দেব, পড়তে পড়তে যেতে পারবে। ঘোড়াগুলো কেমন লাগছে জানালে না যে? উৎসবতী, বলবো না কো, সময় সেসব কথা বলাবে। তুমি বেঁচো সৃষ্টিরেখায়, পড়া দৃষ্টির ভাবনামালায়, বলো বাঁচবে? অনন্ত, লিখতে পারলে লিখে যাব, জোর করে তো লিখি না আমি। নিজের নামটা খুব বড় হোক সেজন্য লিখি না। কবি হতেই হবে, কবি হতেই হবে, এসব কিন্তু লেখার কারণ আমি ভাবি না। আমি লিখি ভাবনামালা, মনন বিশ্ব, মানব চিন্তার রেখামালা লিখি আমি। উৎসবতী, লেখা পাঠিও, জীবনজোড়া কবিতা ধারায় বেজে উঠুক তোমার মনের চেতনা প্রসার। দেখতে দেখতে বেলা ডুবেছে, ওরা হাঁটছে। ক্যাসেট দোকানে বেজে উঠল, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। পলিমাটির পোড়া ভাঁড়ে চা খাচ্ছে ওরা দুজন। মাটিগন্ধ ক্যামেলিয়াকে ছাপিয়ে গিয়ে বুক ছুঁয়েছে কবি অনন্তর। ঘড়ি দেখছে উৎসবতী, ট্রেনের সময় এগিয়ে এলো। রিক্সা রেখে বিদায় নিল অনন্ত রায়। মিউনিসিপ্যাল স্কুলের কাছে বাস ধরছে উৎসবতী, যে যার নীড়ে ফিরে যাচ্ছে। যে যার নীড়ে ফিরে গেল। মহাশূন্যের চতুর্থ এক মাত্রা মাপে সময় গড়ায়। দেখতে দেখতে দিন কাটছে, রাত কাটছে, সময় গড়ায়, সময় তালে। উৎসবতীর দিন ঘনাচ্ছে ভারত ভূমি ছেড়ে যাবার। অনন্ত রায় সকাল বিকাল কথা বলছে এই কটা দিন। উৎসবতী বারে বারেই বলছে তাকে, আমি আছি, আমি আছি, তুমি থেকো। বৈশাখ মাসের 5 দিনেতে উৎসবতীর উড়ান যাত্রা। 19শে মে, শনিবারের দুপুরবেলা 1:05। ওই সময়ে, ওই দিন উৎসবতী আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করবে। এখানে আমাদের স্বপ্নতাতের 8ম পর্ব পাঠ শেষ হলো। বাকি রইল 9 পর্ব এবং অন্তিম পর্ব। সেটার যেটুকু আকার দেখছি মনে হচ্ছে আমি ওটা একদিনেই পড়ে ফেলতে পারবো, যদি আপনারা আমার সঙ্গে সহযোগিতা করেন। আপনারা সবাই কিন্তু, মানে যারা কবি অনন্তকে ভালোবাসেন, যারা কবি অনিকেতকে ভালোবাসেন, যারা কবিতাকে ভালোবাসেন, যারা কাব্য নাটক সম্পর্কে উৎসাহী, তারা কিন্তু এই কাব্য নাটকটি শুনছেন না। আমি একটা কথা বলি, মনে করুন আমার পাঠ ভালো নয়, আমার কণ্ঠস্বর ভালো নয়, আমি সুদর্শন পুরুষ নই, তা নাই বা হলাম। আমার এই যে নাবাচকতাগুলি, এটাকে যদি আপনি এক্স ফ্যাক্টর ধরেন, তাহলে আমি যা যা কিছু কাজ করছি না কেন, প্রত্যেকটি কাজের সঙ্গে এক্স ফ্যাক্টরটি কমন। এই এক্স ফ্যাক্টরটিকে বাদ দিন, বাদ দিলে পরে পড়ে থাকি কি, যে আমি যেটা পড়ছি সেইটার বিষয়বস্তু, সেইটার গুণাবলী, সে পাঠ্য বিষয়টি কতটা কবিতা, কতটা তার গভীরতা, কতটা
আমাকে তার ভাবনার রসদ যোগাচ্ছে, এগুলো পড়ে থাকছে। তো সেইটা যদি আপনি বিবেচনা করেন, তাহলে আমাকে যদি সাইডেও রাখেন, আমাকে সাইডে রাখলেও স্বপ্নতাঁতকে আপনারা একটু ধরা ছোঁয়ার চেষ্টা করতে পারেন, একটু বুঝতে পারেন অনেক মেটেরিয়ালস রয়েছে, অনেক তথ্য রয়েছে এই উপন্যাসটির মধ্যে। শুধুমাত্র একজোড়া যুবক যুবতীর প্রেম কথা নয়, সময়ের সমস্ত রকম ক্রাইসিস এর মধ্যে আছে। কিভাবে তখন টেলিফোনে আমরা কথা বলতাম, আমাদের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, পিসিও বুথ থেকে আমরা ফোন করতাম, তার জন্যে কী রেট, কীভাবে লাইন দিয়ে দাঁড়াতে হতো কথা বলার জন্যে, হ্যাঁ, সময় মেপে কথা বলতে হতো, কারণ সেই অনুযায়ী বিল হতো। তারপরে কম্পিউটার এলো, কম্পিউটার মানুষ কীভাবে শিখতে শুরু করলো, কম্পিউটার মানে মধ্যে, হ্যাঁ, ওয়েবসাইট কীভাবে চালু হলো, সাইবার কাফে কীভাবে চালু হলো, সেই জিনিসগুলো মানুষের কাছে নতুন নতুন কনসেপ্ট, সেগুলো মানুষ কীভাবে রপ্ত করছে, বাংলা ভাষা কীভাবে কম্পিউটারে টাইপ হচ্ছে, কীভাবে মানুষের হাতের লেখাটা স্ক্যান করে আরেকজনের কাছে পৌঁছে যাচ্ছে, ইমেল পত্র কীভাবে যাতায়াত করছে, অর্থাৎ প্রচলিত চিরন্তন যে ডাক ব্যবস্থা তার পাশাপাশি ইমেল ব্যবস্থা কিভাবে চালু হচ্ছে এবং সেটা কত কম সময়ের মধ্যে চলে যাচ্ছে, অথচ হাতে লেখা চিঠির সঙ্গে ইমেল চিঠির যে প্রাপ্তিতে কতটা কী কী ঘাটতি থাকছে, কী কী তফাৎ থাকছে, এইসব বিষয়গুলো। এর সঙ্গে থাকছে শান্তিনিকেতনের খুঁটিনাটি রিটেল, আরও থাকছে বিশ্ব সাহিত্য, হ্যাঁ, আমাদের দেশীয় সাহিত্য সম্পর্কে ইনফরমেশন, আমাদের ভোটের রাজনীতি, সেগুলো কিভাবে কি হয় না হয়, কিভাবে ভোটের প্রচার হয়, এসব কিছু থাকছে। অনেক কিছু তথ্য এই উপন্যাসটির মধ্যে কিন্তু রয়েছে, যা একটা সময়কে ধরছে, শুধুমাত্র একটা যুবক যুবতীর প্রেম কাহিনী নয়। তাই এই স্বপ্নকাব্য, এই স্বপ্নতাঁতের কাব্য নাটকটি আপনারা যদি পড়েন, আচ্ছা ঠিক আছে, নামটা তো আমার এই ভিডিও থেকে আপনারা শুনলেন, এবার আপনারা এই স্বপ্নতাঁত কাব্য নাটকটি সংগ্রহ করার চেষ্টা করুন, যে কোনোভাবেই হোক সংগ্রহ করার চেষ্টা করুন। এবং যারা নতুন এসেছেন, যারা নতুন লিখছেন, যারা আগামী দিনের বড় কবি হবেন, স্টলওয়ার্ড এক একজন ব্যক্তি হবেন, যারা আগামী দিনে, অলরেডি যারা হয়ে গেছেন আমি তাদের কথা বলছি না, আগামী দিনে যারা হবেন আমি তাদের কথা বলছি, তারা এই স্বপ্নতাঁত বা আর বাংলা ভাষায় গুটি কয়েক যে কাব্য নাটক আছে সেগুলো যদি সংগ্রহ করে পড়েন, তাহলে এই কাব্য নাটকের ক্ষেত্রে বাংলা কবিতায় এখনও একটা ঘাটতি আছে, আপনারা নিজেদের লেখালেখির মাধ্যমে সেইটা পূরণ করতে পারবেন, আর তার প্রাথমিক ধারণাটুকু তো অন্তত এখান থেকে পাবেন। আশা করব আপনারা অনিকেতের স্বপ্নতাঁতের প্রতি সুবিচার করবেন, কবিতার প্রতি সুবিচার করবেন, আপন আপন যে কবি সত্তা আছে আপনাদের প্রত্যেকের ভেতরে, তার প্রতিও আপনারা সুবিচার করবেন। পড়ে থাকলাম আমি, সে নিয়ে কোনো চিন্তা নেই। নমস্কার।